রিসেন্ট তোমরা যে ধরনের কমেন্টগুলো করছো সেই কমেন্টগুলো দেখে আমি এটাই বুঝতে পারছি যে সময় যত বাড়ছে, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, তোমাদের টেনশন তত বাড়ছে। এই টেনশনটা ঠিক 1 বছর আগে আমারও হয়েছিল, কিন্তু আমি এখান থেকে কিভাবে ওভারকাম করেছি আজকে তারই একটা ছোট্ট সলিউশন দেব। তো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো এতদিনকার আর্ট কলেজ রিলেটেড যে কটার ভিডিও দিয়েছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে আজকেরটা, তাই একটু স্ক্রিপ্ট করবে না, আর স্ক্রিপ্ট করলে তোমরাই লস হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তোমাদের মধ্যে এখনও কনফিউশন রয়েছে যে কী টাইপের ড্রয়িং করতে দেবে আর কীরকমভাবে ড্রয়িংটা করতে হবে। তো আমি এতদিন যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট রেখেছে জুনিয়ররা, তাদের সবাইকে যা বলে এসেছি তোমাদেরকেও একই কথা বলবো। আমার সিনিয়ররা আমাকে যা বলে এসেছে তোমাদেরকেও সেম কথাই বলবো। অনলি লাইন ড্রয়িং, কোনো শেডিং চলবে না, শুধু লাইন ড্রয়িং। তোমরা এটাই বুঝতে চাইছো না, তোমরা বারবার একই কথা বলছো যে শেডিং করতে হবে কিনা বা কী করতে হবে। শুধু লাইন ড্রয়িং, শুধু লাইন ড্রয়িং। এবার ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আর ইন্ডিয়ান আর্ট কলেজ, এদের কিন্তু যে এক্সাম প্রসেসটা সেটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। তো সবার ফার্স্টে বলে দিই, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে শুধুমাত্র কম্পোজিশন ড্রয়িং করতে দেওয়া হয় সমস্ত ডিপার্টমেন্টগুলোতে। সিলেবাস নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি ডিটেলসে, তোমরা কি একবার দেখে নিতে পারো। আমি তবু আরেকবার বলে দিচ্ছি, শুধুমাত্র কম্পোজিশন ড্রয়িং করতে দেওয়া হবে লাইন ড্রয়িংয়ের ওপরে, আর তার সাথে একটা এসে লিখতে দেওয়া হবে। তো এসেটারও কোনো সিলেবাস নেই, ওটা অন দ্য স্পট তোমাদেরকে বলা হবে। তবে এমন না একটা উদরপিণ্ডি কিছু বলে দিল সেটা লিখতে হবে, এমন কিছুই বলবে যাতে তোমরা লিখতে পারো। তো তোমাদের জেনারেল নলেজটা থাকা খুবই ইম্পর্টেন্ট। আর কম্পোজিশনটা তো লাইন ড্রয়িংয়ের ওপর আসবে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান আর্ট কলেজে কোনো রকম কোনো কালার করতে দেওয়া হয় না। এদের এক্সামের টাইম কেবলমাত্র 1.5 ঘন্টা। তো এই 1.5 ঘন্টার মধ্যেই তোমাদের একটা কম্পোজিশন ড্রয়িং করতে হবে, প্লাস একটা এসে লিখতে হবে। এবার তোমাদের আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি, গভর্নমেন্ট আর্ট কলেজে কিন্তু এক্সামটা একটু বেশি নেওয়া হয়। সবার ফার্স্টে একটা মডেল ফিগার স্টাডি করতে দেওয়া হয় এবং তার সাথে একটা কম্পোজিশন সেট আপ করতে দেওয়া হয়। এটা গেল ফার্স্ট হাফের এক্সাম। এবং সেকেন্ড হাফে তুমি যে ডিপার্টমেন্টের ওপর এক্সাম দেবে তার ওপর বেসিক্যালি একটা এন্ট্রান্স নেওয়া হয়। তো এটা গেল গভর্নমেন্টের মানে এক্সাম প্রসেস। তো এইগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব যে কিভাবে কি করতে হয়, কখন কি দেয়, টাইম কিভাবে ম্যানেজমেন্ট করবে। তো আজকে তোমাদেরকে আমি শুধু কাজ দেখাবো যে কি ধরনের কম্পোজিশন করতে হবে, কম্পোজিশন করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে হুড়োতাড়া করে একটা কম্পোজিশন করে দিলাম আর হয়ে গেল তা না। কম্পোজিশনের কোন কোন জায়গাগুলো স্যাররা দেখে থাকেন আর কি কারণে কোন কোন ক্যান্ডিডেট সিলেক্ট হতে পারে এবং না পারে, সব কিছু ডিটেলসে আলোচনা করব। তো দেখতে থাকো। তোমাদেরকে এখন আমি আমার এন্ট্রান্সের স্টার্টিং থেকে কাজগুলো দেখাবো, মানে এন্ট্রান্সের আগে কী ধরনের কাজ করেছিলাম আর যার ফলে একটা ব্রেক আমাকে খেতে হয়েছিল, আর তারপরে ব্রেকটা বোঝার পরে যেগুলো তোমাদেরকে গাইড করেছি তারপরে কিভাবে আমি কাজে ইমপ্রুভমেন্ট ঘটাই আর কী ধরনের কাজ আর্ট কলেজ চাই সেটাই টোটাল দেখাবো। তো সবার ফার্স্টে চলে আসি, তোমাদেরকে আমি স্টার্টিংয়ে প্র্যাকটিস কীভাবে করতাম। দেখো 2023 সবে 24, দেখো স্টার্টিংয়ে আমি ঠিক এই টাইপের হিউম্যান ফিগার আঁকতাম। জাস্ট দেখতে থাকো। স্টার্টিংয়ের হিউম্যান ফিগারগুলো এরকম, এটা একটু পরে করা, বাট স্টার্টিংয়ে এরকম স্টিফ ফিগারই আমি আঁকতাম। স্টার্টিংয়ের ছবিটা যদি দেখো তোমরা, একদম ফার্স্টে যে ছবিটা আমি করেছি, এই যে এই ছবিটার হিউম্যান ফিগারগুলো দেখো, মনে হচ্ছে পুরো একটা কাঠখোট টাইপের, যে প্রাণ আছে কেউ বলবেই না। এই ছবিটার মধ্যে কোনো প্রাণই নেই। তারপরে এটা স্টাডি ছিল। যখন আমি সিনিয়রদের গাইড পেতে স্টার্ট করি তখন থেকে আঁকাগুলোর মধ্যে চেঞ্জ আসতে থাকে। এগুলো ফটোগ্রাফি দেখে করেছিলাম ফার্স্ট টাইম, এটা মৃণাল ঠাকুর ট্রাই করেছিলাম। দেখো তারপরে আস্তে আস্তে আঁকাগুলোতে একটু একটু করে চেঞ্জ হতে থাকে। এটা বাজারের কম্পোজিশন ছিল, কি একজন বসে আছে। তারপরে এই কাজটা দেখো, এটা প্রায় অনেক দিন পরে করেছিলাম। এই কাজটার মধ্যে না একটা প্রাণবন্ত সতেজতা ভাব রয়েছে। তো এই টাইপের কাজের মধ্যে কোয়ালিটিটা এরকম আনতে হবে আস্তে আস্তে। তারপরে ছোট ছোট ফিগার এইভাবে প্র্যাকটিস করেছি, প্রচুর কম্পোজিশন করেছি আমি, প্রচুর। এটা একটা স্টেশনের কম্পোজিশন করেছিলাম। এগুলো তাও অনেকটা পরের দিকে আঁকা। আর আমি রবীন্দ্রভারতী এন্ট্রান্সে আমি এই ফিগারটা আমি এঁকেছিলাম। এই ফিগারটা ছিল আমার পুরো মনে আছে, ফাস্টফুডের দোকান ছিল। দেখো ফিগারের মধ্যেও একটা কী বলবো, একটা অ্যাক্টিভনেস থাকতে হবে। যে আমাদের কিন্তু বাঙালিদের মধ্যে, ছেলেদের মধ্যে একটা টাইমের পর ভুঁড়িটা হালকা বোঝা যায়। তো এই সব জিনিসগুলো এখানে আনতে হবে। তুমি একটা কাঠখোট্টা স্টিফ চাইনিজ মানুষ এঁকে দিলা, ওসব করলে হবে না, একটু ন্যাচারাল ভাব আনতে হবে কাজের মধ্যে। তারপরে দেখো ফিগারগুলো করেছি, তখন অতটাও ভালো হতো না। এগুলো সব আমি আউটডোরে গিয়ে ফিগার করতাম, স্টেশনে গিয়ে। এগুলো সব লাইভ দেখে করা।
এই যে এই দোকানটা কচুরির দোকান ছিল মনে আছে। এগুলো সব এই সমস্ত ফিগারগুলো আমি লাইভ দেখে দেখে করেছি তখন স্টেশনে, আর এটা থেকেই অনেকটা ইমপ্রুভমেন্ট এসেছে। তো এই দেখো এটা একটা বাজারে কম্পোজিশন, এটা টোটালটাই মন থেকে করেছিলাম অতগুলো ফিগার প্র্যাকটিস করার পরে। তারপরে এটা একটা স্টাডি ছিল যে হিউম্যান ফিগারের যে ভাগ, হিউম্যান ফিগারকে কীভাবে মেজার করে আঁকা হয় তার উপর এটা একটা ব্যাপার ছিল। দেখো আস্তে আস্তে কাজের কোয়ালিটি কত চেঞ্জ হয়েছে। এগুলো র্যাপিড স্কেচ করেছিলাম। এগুলো স্টাডি। তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফেসগুলো ট্রাই করবে। আমাদের যেটা মেনলি হয়ে থাকে আঁকতে গিয়ে না, সবার ফেসগুলো প্রায় একই টাইপের হয়ে যায়। সরি গাড়ির আওয়াজের জন্য। ফেসগুলো প্রায় একই টাইপের হয়ে যায়, কিন্তু দেখবে আমাদের কিন্তু কারোর ফেসের সাথে কারোর ফেস মেলে না। সেক্ষেত্রে ফেসগুলোকে একটুখানি স্টাডি করবে। তারপর এই ফিগারটা দেখো, এই ফিগারের মধ্যেও একটা কী বলবো প্রাণবন্ত ভাব রয়েছে, স্টিফ না। এইগুলোই অ্যাকচুয়ালি তোমার স্কিলের মধ্যে এইগুলোই দেখা হয় যে তুমি কতটা প্র্যাকটিস করেছো। তুমি যখনই একটা ছবি আঁকবে তখনই তোমার এই হাতের টানেই বোঝা যাবে যে তোমার মধ্যে কতটা স্কিল রয়েছে। স্কিলটা তখনই আসবে যখন তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। এগুলো সব লাইভ স্টাডি। আর স্টেশনে গিয়ে একটা অসুবিধা হতো কি, প্রচণ্ড তাড়াহুড়ো করে আঁকতে হতো, না হলে কেউ দাঁড়িয়ে থাকতো না, সবাই দৌড় মারতো। এইগুলো পরবর্তীকালে অনেক টানে চেঞ্জ হয়ে আসে হাতটা। আর এই ছবিগুলোর মধ্যে দেখো যে দাঁড়িয়ে রয়েছে। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, যখন কোনো স্ট্যান্ডিং ফিগার রাখবে এটা কিন্তু মাথায় টেকে রাখো, পয়েন্ট আউট করে রাখো, সবসময় ফলো রাখবে। নিজে যখন হাঁটবে বা দাঁড়িয়ে থাকবে একটু ফলো করবে তো, যে দুটো পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াও না একটা পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াও। আমাদের পৃথিবীতে মানুষের হিউম্যান বডি এমনভাবেই তৈরি যে মানুষ সবসময় যখন দাঁড়িয়ে থাকে যে কোনো একটা পায়ের ওপরে তার ব্যালেন্স সবথেকে বেশি পড়ে। তো তোমার আঁকার মধ্যে যেন সেইটা বোঝা যায় যে কোন পায়ের ওপর ব্যালেন্স বা ভরটা রয়েছে। এটাই পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পাটার ওপর ভর রয়েছে। এ দেখো এই ছবিটাতে পুরো স্পষ্ট এই পায়ে ভর রয়েছে। এইগুলো একটু মেনটেন করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ছবিটাতেও বোঝা যাচ্ছে যে এই বা পাটায় ভর রয়েছে, এখানে কোমরের এই দিকটা একটু উঁচু, মানে ডান পাটাতে ভরটা কম রয়েছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি জানি স্ক্রিপ্ট করে যাবে, তো স্ক্রিপ্ট করে গেলে তোমাদেরই লস। তো এটা তো গেল এন্ট্রান্সের টাইমের খাতা। আরও ছিল খাতা, সেগুলো এখন কোথায় আছে কে জানে। আর নিউজ প্রিন্টে কাজ ছিল প্রচুর। এবার তোমাদেরকে আরও কিছু কাজ দেখাই তারপরে বলছি। আর এখনও সময় যা রয়েছে এরকম হিউম্যান ফিগার প্র্যাকটিস করো। হিউম্যান ফিগারগুলোকে দেখেছো কাপড়ের ভাঁজের মধ্যে ফুল রয়েছে, হাতের এগুলো জাস্ট র্যাপিড ছিল। এটা ফটোগ্রাফি দেখে করা, এটা ফটোগ্রাফি। এই ব্লক দিয়ে আঁকলে না হাতের কাজ বা কোয়ালিটি, মানে তোমার ইমপ্রুভমেন্ট প্রচুর বাড়ে। তো ব্লক দিয়ে আমাকে আমার এক সিনিয়র শিখিয়েছিল, তার কাছে প্রচুর থ্যাঙ্কফুল। ব্লক দিয়ে কাজ শেখার পরে আমি অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। তোমাদেরকেও শিখিয়ে দেবো যে ব্লকের কাজগুলো কিভাবে করতে হয়। তোমাদেরকে এখন ঝটাপট দেখিয়ে দিই। তোমরা জাস্ট দেখো যে টানগুলো কীরকম পরিবর্তন এসেছে এক বছরে। একদম ফার্স্ট যে ড্রয়িংটা দেখালাম আমি 2023 সালে স্টার্টিংয়েও এরকম কাজ করেছি। আর এগুলো 2023-এর লাস্ট ডিসেম্বরের দিকের কাজ। মানে কলেজে এন্ট্রান্সে চান্স পাওয়ার পরেও আমি কাজ ছাড়িনি, এখনও করে যাই আমি কাজ। এই দেখো যেটা বলছিলাম, এই পাটার উপর ভর রয়েছে, এটা কোমর থেকে স্ট্রেট রয়েছে, আর এটা এরকম এসে এরকম নেমে গেছে। এটাতে মিল্ক মেড প্র্যাকটিস করছিলাম। তারপরে তোমরা এরকমভাবে হাত পাগুলো স্টাডি করো, তার কারণ ছোট জায়গা কি বড় জায়গা, যেগুলো মেন ফিগার সেগুলোতে কিন্তু হাত পাগুলোকে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। হাত পাগুলোকে ভালো করে স্টাডি করো দেখে দেখে, এগুলোকে ভালো করে স্টাডি করতে হবে। এবার একটা জিনিস তোমাদেরকে আরও কিছু কাজ দেখিয়ে তারপরে বলছি যে আরও কিছু ফিগার। এই দেখো আরও ফিগার স্টাডি, প্রচুর ফেসগুলোকে স্টাডি করা বিভিন্নভাবে। এই যে এই ফিগারগুলো এগুলো তোমরা প্র্যাকটিসের দরুন এরমভাবে করতে পারো, কিন্তু চেষ্টা করবে তোমার মানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়। যদি তুমি একটা লাইনে তোমার যে ভাঁজ মাসেলস বোঝাতে পারো তাহলে তোমার কনফিডেন্স লেভেল বোঝা যায় এবং স্কিলটা বোঝা যায়। ওগুলো স্যাররা দেখলেই বোঝা যায় যে কে কত প্র্যাকটিস করেছে, কে কত পরিশ্রম করেছে। এবার একটা জিনিস মেন তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে কম্পোজিশনের ব্যাপারটা। ওয়েট প্লিজ।
এখন যেটা বলবো সেটা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তার সাথে আরও বাকিদের অনেক কাজ দেখাবো, যারা আমার কাছে সাজেশন নিচ্ছে বর্তমানে তাদের অনেকের কাজ দেখাবো। তো এই দেখো, যদি একটা বাজারে কম্পোজিশনের কথা বলা হয়, তো আই থিঙ্ক তোমরা এরকম ধরনের একটা কম্পোজিশন নামিয়ে দিতে পারবে। বাট কম্পোজিশন নামানোর পর তোমরা যদি সাপোজ, এটা আমি মানে ফার্স্ট কোয়ালিটিতে আঁকতে পারিনি, যতটা চেষ্টা করেছি পেরেছি, এতটা সাইড যদি ব্ল্যাঙ্ক প্যাসেজ থেকে যায় তো এখানে একটা নেগেটিভ স্পেস কাজ করছে। তো সেই জায়গাটাতে তোমরা পুরো কম্পোজিশনটাকে একটা সুন্দর ছকে সাজিয়ে নেবে। তারপর দেখো হাত পার যে টানগুলো, কত নোংরা নোংরা কাজ রয়েছে এখানে। আর একটা বড় কথা হচ্ছে এখানে যে হাতগুলো, আমাদের মানুষের হাত কি এরকম এই ফার্স্টটাই কি হয়, আঙুলও তো হয়, তো সেই জায়গায় এই কাজগুলো দায়সারা হয়েছে। তারপর আর একটা যেটা অনেকেই কী করে বাজারের ক্ষেত্রে, যেটা সবথেকে বড় ভুল করে, সেটা হচ্ছে জুতো পরিয়ে দেয় বাজারের পায়ে, এরমভাবে জুতোটা পরিয়ে দেয়। তো আমি বলবো তোমরা কালকে একটু বাজারে যাবে, বাজারে গিয়ে দেখবে যে কটা মানুষ জুতো পরে বাজারে আসে আর কটা মানুষ হাওয়াই চপ্পল পরে বা স্যান্ডেল পরে বাজারে আসে। তো এটা একটু তোমরা একটু স্টাডি করে দেখো তো। তোমরা একটু স্টাডি করে দেখো তো যে কোনটার র্যাঙ্ক বেশি। তো সেই হিসাবে কিন্তু আমাদের একটা জেনারেল নলেজ বলছে যে এইটারই র্যাঙ্ক বেশি। তো তাহলে কেন আমরা যখন কম্পোজিশনটা ড্রয়িং করব আমরা এই জিনিসটাকে বেশি আঁকবো? তার কারণ আমরা চেষ্টা করব পায়ের আঙুলগুলো আঁকা বেসিক্যালি একটু বিগিনার্সদের কাছে কঠিন। তো এই জিনিসটাকে আমরা চেষ্টা করি কি ঢেকে দেওয়ার। জুতো পরিয়ে দিলে ইজিলি হয়ে যায়, এটা করতে গেলে একটু টাফ হয়। তো এই জায়গাগুলো কিন্তু স্যাররা ভীষণ পরিমাণে নজর রাখেন। তারপর আসছে কান, এইটুকু তো একটা ফেস, এখানে কানটা এরকম এঁকে দিলেই হয়ে গেল না, এই কানের মধ্যেও তোমাকে একটু হলেও ডিটেলিং করতে হবে, বেশি দরকার নেই। তুমি জাস্ট একটা নর্মাল রেগুলার ভাঁজটা দিয়ে জানো, ব্যাস এনাফ, আর কিছু দরকার নেই। এইগুলোই। তারপর জামার এখানে অবশ্যই ভাঁজ থাকে, এটা দেবে। আর দূরের ফিগারে ডিটেল করার দরকার নেই, দূরের ফিগার আরও হালকা করবে, এত ডার্ক চলবে না। আর এই যে এই সবগুলো প্রচুর দেওয়া হয়ে থাকে, প্রচুর। তারপরে চোখ মুখের ক্ষেত্রে যেটা বলি, চোখ মুখগুলো বেশিরভাগ সবাই কী করে থাকে, এই যে মুখটা ধরো গেল, এই প্রায় এরকম চোখ মুখ ছেড়ে দেয় সবাই। এরকম চোখ মুখ ছাড়লে হবে না, চোখ মুখের মধ্যে একটুখানি ন্যাচারালিস্টিক ভাব আনতে হবে, একটু মাসেলস ফোলাতে হবে। বাজারে বেশিরভাগ বাবা জ্যাঠা কাকারাই যেয়ে থাকেন, তো তাদের বয়স আন্দাজে একটু দাড়ি গোপের ব্যবস্থা করে দাও। ন্যাচারালিস্টিক ছবি আঁকার চেষ্টা করো, ন্যাচারালিস্টিক। তো এই সমস্ত ছবিগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর একটা যেটা বলে দিই সেটা হচ্ছে এই যে শেডিং, কোনো রকম শেডিং চলবে না, অনলি ওয়ান লাইন ড্রয়িং। পরীক্ষায় তোমাদেরকে বারংবার বলে দেবে যে কেবলমাত্র লাইন ড্রয়িং করতে, লাইন ড্রয়িং, কোনো রকম শেডিং চলবে না। তো এটা তো গেল যে কী কী ভুল তোমরা করে থাকো। বেসিক্যালি 70% খাতায় এরকম যায়। এবার তারপরে যেটা আসে সেটা হচ্ছে এই টাইপের ছবিগুলোকেই অ্যাকচুয়ালি গ্র্যান্টেড করা হয়। এই কাজটা আমি প্রচণ্ড মানে তাড়াহুড়োতে অনেক দিন আগে করেছিলাম। তো রিসেন্টকার ফিগারগুলো দেখো, রিসেন্টকার ফিগারের সাথে এদের অনেক পার্থক্য রয়েছে। তো তোমরা এই ফিগারগুলোকে এরকমই করতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য আপাতত তোমাদেরকে বলছি। তো এখানে দেখো এই যে সমস্ত জিনিসগুলো এতক্ষণ বলে আসলাম সেগুলোকে মেনটেন করা রয়েছে। আর বাজার মানে কিন্তু সেই খোলামাটা কোনো জায়গা না, আর এখানে কোথাও সেরকম নেগেটিভ স্পেস নেই। মোটামুটি পুরো একটা বাজারকেই কম্পোস্ট করার চেষ্টা করা হয়েছে। এখানে দেখো খালি পা থাকলে পা কী সুন্দর রয়েছে। এখানে মাছগুলো আঁকতে ভুলে গেছি, মাছ হতো সরি। তারপর এখানে এই যে পায়ে স্যান্ডেল। তারপর একটু যদি হায়ার এডুকেটেড ফ্যামিলি হয় তাহলে তারা এই কিটো টাইপের এই টাইপের জুতো পরে। তো বাজারে তো ভ্যারিয়াস টাইপসের লোক থাকে, ইনি দেখুন লুঙ্গি পরে আছে, ইনি প্যান্ট শার্ট পরে আছে। তো মিক্সিং তো আমাকে জিনিস রাখতে হবে এখানে। ইনি পেছন ঘুরে কিছু বলতে চাইছে, আর দেখো এত ছোটো ছোটো হাত হলেও এর মধ্যে ডিটেল রয়েছে। আর এই পেছনে দূরের ফিগারগুলো কিন্তু আমি দায়সারা করিনি। যেমন ধরো এই মুখটা শুধু গিয়েছে, আমি যে মুখটা এরকম এঁকে রেখে দেবো তা না, এই মুখটার মধ্যেও আমি ছোট্ট ডিটেল করেছি। তো এগুলো হচ্ছে মেনশন তোমাকে রাখতে হবে, এগুলো মাথায় রেখে রেখে কাজ করতে হবে। আর ছবির মধ্যে চেষ্টা করবে কি আমি বলে দিচ্ছি, এই ফ্লোটা রাখার সর্বদা চেষ্টা করবে। সাপোজ তুমি প্র্যাকটিস করো, দেখো হয়ে যাবে। এই ফ্লোটা রাখার চেষ্টা করো। এখন হবে না, একদিন হবে না, তারপরে এখন প্র্যাকটিস করো এইভাবে যা সময় আছে। তারপরে তো এন্ট্রান্সের যে ছবিগুলো দেখালাম সেরমভাবে তো প্র্যাকটিস করতেই হবে। ফ্লো রাখো, হাত পাগুলোতে ফ্লো রাখো। এটা যদি জামা হয় ফ্লো রাখো। এখানে কুনুইটা এখানে দেখাবে, অনেকে কুনুই টুনি এগুলোকে ওভারল্যাপ করে গিয়ে থাকে।
ফ্লো রাখো, এরকম ফ্লো রাখো, এরকম স্টিফ আঁকলে হবে না, ফ্লো রাখতে হবে। যত ফ্লো রাখবে তত তোমার স্কিল বোঝা যাবে। তো যেটা মেনলি বলার সেটা হচ্ছে এরকম প্লেন লাইন ড্রয়িং করবে, লাইন কোনো রকম শেড দেবে না, আর এই সমস্ত ছোটো খুঁটিনাটি ডিটেলসগুলোকে মাথায় রেখে কাজ করবে, তাহলেই হয়ে যাবে। আর কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম দায়সারা কাজ করবে না, একটু ধরে ধরে ডিটেলসে কাজ করবে, ব্যাস, আর কিচ্ছু চাই না। আর বাজার হলে কম্পোজিশন প্রচুর রাখবে, তো তোমাদের সাবজেক্ট অনুযায়ী কম্পোজিশন রাখবে। মিনিমাম সম্ভবত 5টা ফিগার বলা হয়, তো 1 2 3 4 5টা মেন ফিগার আমার রয়ে গেছে, ব্যাস। এইভাবে কম্পোজিশনগুলোকে সেট করে নেবে, আর এটাই, এছাড়া আর কিছু নেই ভেতরে সেরকম। তো এইভাবে এখনও যা টাইম আছে 15 তারিখ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, উঠে যাবে, নো চাপ। আর যা যা সমস্যা হবে কমেন্ট করে জানাবে, সব ভিডিও পেয়ে যাবে। সো গাইস, আই এম শিওর কি যে তোমরা অনেকটা হেল্প পেয়েছো ভিডিওটার মাধ্যমে। আর এই টাইপের ভিডিও আই থিঙ্ক আগে তোমরা দেখোনি, অন্তত বাংলায় দেখোনি, যে কী টাইপের ড্রয়িং করতে দেওয়া হয় আর কীরমভাবে ছবিগুলোকে প্রেজেন্ট করতে হয়, যে কোন টাইপের ড্রয়িং। এই যে পা, এটা কিন্তু করবে না এই টাইপের, যেরকম দেখালাম অনলি লাইন ড্রয়িং, ঠিক সেটাই করবে প্রতিটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে। তো একটা লাইক তো হয়, এর জন্য এতক্ষণ তোমাদের পেছনে বকলাম। তোমাদের সমস্যা হলে আরও বকবো, মাত্র এইটুকু কি, সারাদিন ধরে বকতে রাজি আছি, বাট একটু জাস্ট সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যারা এন্ট্রান্স দেবে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও।